বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা এখানে অষ্টম অধ্যায়টা কিন্তু শুরু করেছি এবং অষ্টম অধ্যায়টা আমরা পড়তেছি। এই অষ্টম অধ্যায়ের আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ, দেখো আমরা এর আগে কিন্তু প্রতীক সংকেত এগুলো পড়েছি এবং কিভাবে সংকেত লিখতে হয় সেটাও জেনেছি। আজকে আমরা যেটা করব, একটা রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় সেটা আমরা জানবো। খেয়াল করো, আমরা যদি এখানে লিখি এস, এসে কি হয়? সালফার। সালফার এর সঙ্গে আমরা কি করব? অক্সিজেন যোগ করব। ঠিক আছে, যোগ করলে দেখো কি তৈরি হবে আমাদের? সালফার ডাইঅক্সাইড, SO2। এখন বিষয়টা খেয়াল করো, এখানে কিন্তু এই সালফার এবং অক্সিজেন দুটো বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করেছে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে কিন্তু প্রশ্ন করে যে আসলে এইটা বিক্রি করে কি তৈরি হবে, এটা আমরা কি করব, কিভাবে জানবো? আসলে কিন্তু এইটা যে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, এটা কিন্তু কোনো মুখস্থ পড়া না। কি করতে হবে? সালফারের ভিতরে দেখো অক্সিজেন, সালফার এবং অক্সিজেনের বিক্রিয়া ঘটাতে হবে এবং সেই বিক্রিয়া ঘটানোর পরে যে জিনিসটা পাবো সেই জিনিসটাই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আর এই বিক্রিয়ার মাধ্যমে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, যে বিক্রিয়াটা ঘটলো বা ঘটনাটা ঘটলো বা যে উৎপাদনটা আমরা পেলাম, এইটা যেভাবে পেলাম এইটাকে সমীকরণে যদি লিখতে পারি, আমরা সমীকরণ আকারে রূপ দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, খেয়াল করো যে যে কোনো রাসায়নিক সমীকরণ, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার দেখো বিবরণ দিতে হলে, ঠিক আছে, আমাদের দেখো রাসায়নিক সমীকরণ সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে একটা বিক্রিয়ার সমীকরণ আকারে আমাদের লিখতে গেলে কি করতে হবে? রাসায়নিক সমীকরণ সম্পর্কে ধারণা থাকা দরকার। ঠিক আছে, একটি দেখো রাসায়নিক বিক্রিয়াকে দুইটি অংশে ভাগ করা হয়। দুইটি অংশ কি কি? দেখো যে প্রথম অংশকে বলা হয় বিক্রিয়ক পদার্থ এবং দ্বিতীয় অংশ বা পরের অংশে কি বলা হয়? সেটা হচ্ছে দেখো যে বিক্রিয়ক পদার্থ, এটা আর একটা হচ্ছে দেখো যে উৎপন্ন নতুন পদার্থ। ঠিক আছে, তাহলে এই যে এই পাশের যে অংশটা এটাকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, আর এই পাশে যেটা সেটা হচ্ছে উৎপাদ বা উৎপন্ন পদার্থ। ঠিক আছে, তাহলে দুইটা অংশ এখানে থাকবে। তাহলে আমরা দেখলাম কি সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করলো। ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ হলো এখানে কি দেখো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পূর্ব অবস্থা এবং বিক্রিয়া জাত পদার্থ হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া ঘটার পরে যে অবস্থা আসে সেটা। তাহলে বিক্রিয়ক পদার্থ যেগুলো বা বিক্রিয়া সংগঠনের আগে যেটা, সেটাকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। ঠিক আছে, বিক্রিয়া জাত পদার্থ হচ্ছে কি বিক্রিয়ার পরে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা। তাহলে বিক্রিয়ার আগে যেটা সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়া জাত পদার্থ বা বিক্রিয়ার পরে যেটা উৎপাদ পদার্থ হচ্ছে কি এখানে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা দেখো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে দেখো কোনো পরমাণু সৃষ্টি হবে না। ঠিক আছে, কি করবে? দেখো পরমাণুর শুধু হচ্ছে পুনর্বিন্যাস ঘটে। অতএব দেখো বিক্রিয়ার পূর্বে বিভিন্ন বিভিন্ন বিক্রিয়ক পদার্থ যতগুলো পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও দেখো ঠিক 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 বিক্রিয়াজাত পদার্থের ভিতরে হচ্ছে ততগুলো পরমাণু থাকে। ফলে দেখো বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণুর সংখ্যার সমতা বজায় থাকে। ঠিক আছে, তাহলে কিভাবে সেটা থাকে? দেখো যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সালফার কয়টা আছে? একটা। এইখানে দেখতে পাচ্ছি সালফার একটা, বিক্রিয়াজাত পদার্থের পরেও হচ্ছে সালফার একটা, এবং বিক্রিয়ক পদার্থে দেখো অক্সিজেন দুইটা, এখানেও কিন্তু অক্সিজেন দুইটা। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়ার পূর্বে যতগুলো পরমাণু ছিল সেই পরমাণুগুলো ঠিক বিক্রিয়ার পরেও কিন্তু ততগুলো পরমাণু আমরা পেয়েছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নিয়ম, যে বিক্রিয়ার আগে যতগুলো পদার্থ থাকবে বা পরমাণু থাকবে, বিক্রিয়ার পরেও কিন্তু ততগুলো পরমাণু থাকবে। দেখো উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, এখন কি বলতে পারবো?
একেবারে রাসায়নিক সমীকরণের যে সংজ্ঞাটা সেটাই কিন্তু এখন আমি বলছি। দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্ন কি কি দেখো, এখানে যোগ ব্যবহার করছি, এখানে তীর চিহ্ন ব্যবহার করছি, আবার কোনো কোনো সময় দেখো সমান সমান ব্যবহার করা হবে। যখন সমতা দুই পাশে সমান থাকবে তখন কিন্তু আমরা এই সমতা চিহ্নটা ব্যবহার করব সমান সমান সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। তাহলে কি হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটাকে কি করা হচ্ছে, তার বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যগুলো হচ্ছে কি আমরা প্রতীক, সংকেত এবং চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটাকেই বলা হবে রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, আর এই রাসায়নিক সমীকরণের সংজ্ঞা তোমরা এখান থেকে ভালো করে পড়ে রাখবে এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। খেয়াল করো, এখানে যদি আমরা এরকম একটা বিক্রিয়া দেখি, জিঙ্ক জিঙ্ক হচ্ছে কি করবে, সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এইটার সঙ্গে যদি জিঙ্ক বিক্রিয়া করে তাহলে কি করবে, জিঙ্ক হচ্ছে এই হাইড্রোজেনের জায়গাটা দখল করবে। কিরকম হবে, তাহলে দেখো জিঙ্ক সালফেট SO4, তাহলে জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনী 2, দেখো যে এখানে কিন্তু যোজনী বিনিময় আর লাগেনি। তারপরে আর কি তৈরি করবে, দেখো হাইড্রোজেন তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আমরা যে এর আগে যে সংজ্ঞাগুলো পড়লাম বা বুঝলাম সেটা হচ্ছে কি, এই সাইডে যে অংশটা আছে এটা হচ্ছে বিক্রিয়ায় কি বিক্রিয়ক পদার্থ, আর এই পাশে আছে উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম কানুন আছে, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম কানুনগুলো হচ্ছে কি কি, 1 নম্বর নিয়ম দেখো যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলো স্ব প্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের কোথায় থাকবে, বামে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর যেটা বিক্রিয়া জাত পদার্থ বা বিক্রিয়া উৎপন্ন পদার্থ সেটা হচ্ছে সমীকরণের ডানে থাকবে। এটা হচ্ছে সমীকরণ লেখার 1 নম্বর নিয়ম। এরপরে আসো 2 নম্বর নিয়ম, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের দেখো সংকেতের মধ্যে দেখো যোগ চিহ্ন ব্যবহার করা হয়। যেরকম এখানে আছে জিঙ্ক এবং সালফেট দুটো, তার মানে এখানে মাঝখানে আছে যোগ চিহ্ন ব্যবহার করে জিঙ্ক সালফেট এবং হচ্ছে হাইড্রোজেন, এর মাঝে হচ্ছে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে একাধিক হলে যোগ চিহ্ন ব্যবহার হবে। এরপর দেখো কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। যেমন আমি আরেকটা উদাহরণ লিখি, এখানে H2 কি, এটা হাইড্রোজেন, O2 এটা কি অক্সিজেন, এখান থেকে আমাদের কি তৈরি হবে, H2O পানি। হ্যাঁ, তাহলে এখন তোমরা খেয়াল করো, এখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে হাইড্রোজেন 2টা আছে, সমতা আছে, সমস্যা নেই। এখানে অক্সিজেন 2টা কিন্তু এখানে অক্সিজেন 1টা, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে 2 বসাতে হবে। বসালে এখন দেখো অক্সিজেন কিন্তু 2টা হয়ে গেল, হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 2টা আর 2টা মোটে গুণ করলে কত আছে, 2 দুগুণে 4, তাহলে এখানে কিন্তু আছে 2টা, তাহলে আমরা এখানে আগে লিখে দেব। তাহলে এখন খেয়াল করো যে এই সংখ্যা দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, যেরকম এখানে আছে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো আমাদের সামনে লিখতে হবে, সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে যদি এই সমান সমান ব্যবহার করি তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, সমতা করে দিতে হবে। যেমন আমি কিন্তু এখানে 2 আগে কিন্তু ছিল না, আর 2 যদি না লিখি তাহলে তীর চিহ্ন দিতে হবে, আর যদি সমান সমান দিই তাহলে অবশ্যই কিন্তু এটাকে সমতা করে দিতে হবে। ঠিক আছে, বিক্রিয়ার আগে দেখো বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও দেখো পরে গঠিত দেখো অণুর ভিতরেও কিন্তু ততগুলো পরমাণু থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। ঠিক আছে, রাসায়নিক সমীকরণ দেখো সমতাকরণ, তাহলে সমতাকরণ কিন্তু অলরেডি এখানে আমি শিখিয়ে ফেলেছি। কি করলাম দেখো যে এইখানে যদি আমরা হাইড্রোজেন অণুটা লিখি তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করলো, এরকম পানি তৈরি করলো। কিন্তু এইখানে হচ্ছে কি আমাদের যেটা করতে হবে সেটা দুই পাশের অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কিন্তু সমান থাকতে হবে। তাহলে হাইড্রোজেন এখানে 2টা আছে, এখানে 2টা আছে, অক্সিজেন 1টা আছে, এখানে কিন্তু 1টা আছে। তাহলে আমরা কি করব, এর আগে একটা 2 দিব। তাহলে এর আগে 2 দিলে আছে হাইড্রোজেন হয়ে যাচ্ছে কয়টা, 2 দুগুণে 4টে। তাহলে 4টে যদি হাইড্রোজেন এখানে হয়ে যায় তাহলে এখানেও আমাদের কি করতে হবে, 2 দিতে হবে। তাহলে 2 দুগুণে কয়টা, 4টি হাইড্রোজেন এখানে হলো, অক্সিজেন হলো। এখন দেখো যে মিলে গেছে পুরাই। ঠিক আছে, এইটাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। ঠিক আছে,
তাহলে এখানে দেখো যে আরো যদি ব্যাখ্যা করে আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারবো যে 2 গুণ 2, তাহলে এখানে 2 গুণ 2 4টি, আর এখানে আমাদের কি পাচ্ছি 1 গুণ 2, ঠিক আছে। তাহলে এই পাশে এসে 2 ইন্টু 1 গুণ 2 প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো যে 2টির সঙ্গে 2 দুগুণে 4টি হবে, আর এখানে আছে 1, সামনে 1 আছে, তাহলে এটা, আর এখানে 2 সামনে আছে, ব্র্যাকেট দিয়ে দেখো এখানে একটি হাইড্রোজেনের সঙ্গে 2টি গুণ করলে তাহলে এটা আর এটা, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 4, আর এখানে আছে প্লাস কত 2, তাহলে এখানে দেখো 2 ইন্টু এখানে আছে 2 ওকে 2 আর 1 কত 3, ঠিক আছে। তাহলে এখানে 2 আর 1 দেখো 6 এটা, আর এখানেও কিন্তু 6, ঠিক আছে। তাহলে দুই পাশ কিন্তু সমতা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে খেয়াল করো রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা রাসায়নিক বিক্রিয়া আছে এখানে, একটা আছে দেখো সংযোজন বিক্রিয়া, তারপরে হচ্ছে দহন বিক্রিয়া আছে, তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, বিয়োজন বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো আমাদের পড়তে হবে, আমরা একটা একটা করে এখন শিখবো। খেয়াল করো এখানে দেখো যে সংযোজন বিক্রিয়া, তাহলে সংযোজন বিক্রিয়াটা মূলত কি, দুইটা পদার্থ বা তিনটা বা দুইয়ের অধিক পদার্থ যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা সংযোগ করা বা সংযোজন বলবো, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো যে আয়রন, Fe আয়রন, ঠিক আছে, আয়রন দেখো সালফারের সঙ্গে বিক্রিয়া করতেছে, করে কি তৈরি করে দেখো FeSS, ঠিক আছে, এটা ফেরাস সালফাইড, ঠিক আছে, ফেরাস সালফাইড, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, তাহলে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বিভিন্ন ধরনের হয়, সেই বিভিন্ন ধরনের ভিতরে সংযোজন বিক্রিয়াটা আমরা এখন পড়ছি। তাহলে কি হচ্ছে দেখো যে এখানে আয়রন, হ্যাঁ, কার সঙ্গে সালফারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করলো ফেরাস সালফাইড, তাহলে এইটা এবং এইটা মিলিয়ে একটা জিনিস তৈরি হলো ফেরাস সালফাইড, তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক একইভাবে যদি জিঙ্ক সালফাইড এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে জিঙ্ক সালফাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা কি সংযোগ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এরপরে দেখো দহন বিক্রিয়া, তাহলে দহন বিক্রিয়াটা কিরকম হবে, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া দেখো যে তোমার অক্সিজেনের সঙ্গে যদি কোনো ধাতুর বিক্রিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, দহন বিক্রিয়া হবে। যেরকম দেখো যে সালফার, ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে কি তৈরি করবে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে দহন বিক্রিয়া। দেখো প্রথমেই সালফার গলে, গলে যায় এবং তারপর হচ্ছে কি তৈরি করে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এবং সালফার বিক্রিয়া করে কি সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। ঠিক একইভাবে দেখো যে আমরা দেখতে পারবো যে ম্যাগনেসিয়াম যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, কিন্তু এইখানে দেখো যে এখানে 2 থাকার কারণে এখানে আমাদের 2 দিতে হবে, এখানেও 2 আসবে, আর তখন কিন্তু এখানে আর তীর চিহ্ন থাকবে না, তখন হচ্ছে সমান সমান লিখতে পারবো আমরা, সমতা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া, ঠিক আছে। এবার দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, বিক্রিয়া, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কেমন দেখো যে আয়রন যদি জিঙ্ক কপার সালফেটের সঙ্গে CuSO4 এটার সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে, আয়রন দেখো কপারকে সরিয়ে দিবে, দিয়ে আয়রন কি করবে কপারের জায়গাটায় আসবে, তাহলে FeSO4 প্লাস কপার, কপার, হ্যাঁ, খেয়াল করো এইখানে কিন্তু আয়রন এসে বসছে, যে কারণে আয়রন সালফেট হয়েছে, আর এখান থেকে কপার হচ্ছে বিমুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আর এরপরে দেখো বিয়োজন বিক্রিয়া যদি আমরা বলি তাহলে বিয়োজন বিক্রিয়াটা দেখো কেমন, বিয়োজন বিক্রিয়া, হ্যাঁ, তাহলে বিয়োজন বিক্রিয়া দেখো কেমন হবে, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটে যদি তাপ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে চুনা পাথর, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, এটাই তাপ দিলে কি হবে ক্যালসিয়াম অক্সাইড CaO
Ca ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ক্যালসিয়ামের জন্য 2, অক্সিজেনের জন্য 2, যে কারণে আছে যৌজনী বিনিময় হচ্ছে না, প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর কি করলো, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করলো, আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কিরকম করে বিয়োজন হলো, যে এখানে ক্যালসিয়াম কার্বনেট একটা জিনিস ছিল, সেখান থেকে আমরা কিন্তু 2টা পদার্থ পেলাম। ঠিক আছে, বা 2টা যৌগ পেলাম। তাহলে এইভাবেই হচ্ছে বিয়োজন বিক্রিয়া হয়। তোমাদের বইয়ে আরও উদাহরণ আছে, তোমরা এই উদাহরণগুলো সব পড়ে ফেলবে এবং রাসায়নিক বিক্রিয়াগুলো ভালো করে শিখবে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু সাধারণত দেখো যে প্রশ্নটা এরকম করে দেওয়া হয়, এই ঠিক আছে, দিয়ে বলা হবে এখানে এক্স। হ্যাঁ, তো এক্স বললে বলা হবে যে এক্স এর এখানে আসলে কি হওয়ার কথা ছিল সেটা লিখতে বলা হবে। শুধু লিখলেই হবে না, এরপরে এই যে আমরা যে ক্যালসিয়াম অক্সাইড পেলাম, ক্যালসিয়াম অক্সাইড সম্পর্কে ধর্ম লিখতে হবে, বর্ণ লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু লিখতে হবে। তাহলে তোমাদের এই রাসায়নিক বিক্রিয়া বইয়ে যতগুলো আছে সবগুলো তোমরা সুন্দর করে লিখে এটার হচ্ছে ভালো করে হচ্ছে এই বিক্রিয়াগুলো কিভাবে লিখতে হয় সেইগুলো শিখে ফেলবে। ঠিক আছে, এটা এরপরে দেখো যে তোমাদের যে কাজটা থাকবে বাসার কাজ, সেটা হচ্ছে তোমরা পাঁচটা, ঠিক আছে, 5টা রাসায়নিক বিক্রিয়া, 5টি রাসায়নিক সমীকরণ কি করবে, এটা HW কিন্তু তোমাদের, ঠিক আছে, 5টি রাসায়নিক সমীকরণ লিখে গ্রুপে দিয়ে দিবে। ঠিক আছে, দেবে। এই 5টা রাসায়নিক সমীকরণ যে তুমি লিখবে, 5টা সমীকরণ জন্য আমি যদি এই পাশ থেকে ধরো কোনো একটা অংশ মুছে দিলাম, বা এই পাশ থেকে কোনো একটা, বা এই পাশ থেকে কোনো একটা মুছে দিলাম, তাহলে তুমি যাতে ওটা বলতে পারো। তার মানে 5টা রাসায়নিক সমীকরণ তোমাকে পূর্ণাঙ্গভাবে কিন্তু মনে রাখতে হবে। মনে রেখে তারপরে সেইগুলোকে তোমরা লিখে আমাদের গ্রুপে দিয়ে দেবা। হ্যাঁ, তোমাদের গ্রুপে দিলে আমি ওখান থেকে দেখে নেবো, এবং আমি যখন তোমাদের আবার হচ্ছে ইয়েতে ক্লাস করাবো, জুমে ক্লাস করাবো, তখন ওই রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু আমি আবার তোমাদের কাছে জিজ্ঞেস করবো, তোমরা এগুলো ভালো করে শিখে ফেলবে। তো এরপরে দেখো যে আরেকটা ক্লাসে আমি মোটামুটি তোমাদের এই অধ্যায়টা শেষ করে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে দেখো যে এটা ভালো করে প্রিপারেশন নেবে। আর এটা আমি আগেও বলেছি যে এটা আসলে রসায়ন পড়ার জন্য, ক্লাস 9-10 রসায়ন পড়ার জন্য তার ভিত্তিটাই হচ্ছে কিন্তু এই অধ্যায় থেকে হয়ে যাবে, এবং এখান থেকেই তোমাদের প্রতীক সংকেতগুলো ভালো করে জেনে উঠতে হবে, এবং রাসায়নিক সমীকরণও কিন্তু কিছু এখানে আছে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে তোমরা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।